বাজেট সামনে রেখে রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রায় এনবিআর বিনিয়োগের স্বস্তিদায়ক পরিবেশ নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা কাঠামোগত সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের 2% জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের বেড়েছে পুনঃ তফসিলের সময় কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকার আশা কার্যকারিতা মূল্যায়নের তাগিদ সব প্রস্তুতির পরও পায়রা সমুদ্র বন্দরের প্রধান বাধা নাব্য সংকট ড্রেজিং না থাকায় বড় জাহাজ ভিড়ছে না জেটিতে আগামী বছরের শুরুতে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আশা প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বরিশালের মৃতপ্রায় খাল স্বাভাবিক হচ্ছে পানির প্রবাহ কৃষিতে ইতিবাচক প্রভাব বর্ষায় জলাবদ্ধতা কমার আশায় চাষি এবং ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্সে প্রণোদনা সহ বিভিন্ন দাবি সৌদি প্রবাসী ব্যবসায়ীদের মালদ্বীপে সাপ্তাহিক ছুটিতেও প্রবাসীদের সেবায় কাজ করছে হাই কমিশন দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া আসছে বাজেট বাস্তবায়নে 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পেতে যাচ্ছে এনবিআর অথচ চলতি অর্থবছরের প্রথম 9 মাসে সংস্থাটি আদায় করতে পেরেছে মাত্র 2,87,662 কোটি টাকা একদিকে ব্যবসা সহজীকরণের প্রতিশ্রুতি অন্যদিকে রাজস্ব আদায়ের উচ্চচাপ কতটা স্বস্তি দেবে বিনিয়োগে তা নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা তাদের দাবি বিনিয়োগ বান্ধব কর কাঠামো আর আদায়ে সুশাসন নিশ্চিত করতে হবে এই অবস্থায় এনবিআর এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের এমএস আরিফিনের রিপোর্ট 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসে ভ্যাট ব্যবস্থার প্রচলন ঘটিয়ে রাজস্ব আদায়ে যে বিপ্লবের শুরু করেছিল বিএনপি সরকার এনবিআর এর পরিসংখ্যান বলছে ধীরে ধীরে সেই ভ্যাটই হয়ে ওঠে সরকারের বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় অঙ্কের অর্থের যোগানদাতা ভ্যাটে ভর করে চলতি অর্থবছরের প্রথম 9 মাসে 2,87,662 কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর সংস্থাটির কাঁধে থাকা মোট 5,03,000 কোটি টাকা রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণে জুন পর্যন্ত 3 মাসে এনবিআরকে আদায় করতে হবে প্রায় 2,15,000 কোটি টাকা মন্ত্রণালয় সূত্র বলছে এমন বাস্তবতার মধ্যেই 2026-27 অর্থ বছরের বাজেটে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হতে পারে যা জিডিপির 10.17%, যেখানে এনবিআর এর কাঁধে পড়তে পারে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব বড় অঙ্কের এই অর্থ আদায়ের চাপ যেন হয়রানির কারণ না হয়ে দাঁড়ায় সেই নিশ্চয়তা চান উদ্যোক্তারা সাবকন্ট্রাক্ট করাই এটা যে মূল ফ্যাক্টরি সে কিন্তু একবার উচ্চ কর দিচ্ছে আবার যিনি করেন এবং যিনি দেন ওইখানেও আবার ট্যাক্সেশন এটা হলো ডাবল ট্যাক্সেশন এটা যেন না হয় শুধু ফিসক্যাল সাপোর্ট না আমাদের পলিসি সাপোর্ট দেন যেসব পলিসি সাপোর্ট দিলে সরকারের রেভিনিউয়ে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না কিন্তু আমাদের ব্যবসা করাটা সহজ হবে ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগ বান্ধব কাঠামো তৈরি হলে সরকারকে রাজস্ব দিতে আগ্রহী হবেন তারাও তবে ব্যবসা বান্ধব কর কাঠামো আর আদায়ে সুশাসন নিশ্চিত করতে পারলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে স্ট্যান্ডার্ড ট্যাক্স 20-25% হওয়ার কথা তা আপনার 20-25% অনেক পরের কথা আপনাদের আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন ওই 52% ট্যাক্স এই অন্যায়টার কারণে কিন্তু আমরা আসলে ট্যাক্স দেওয়ার জন্য বা আমাদের প্রফিট শো করতে আমরা চাচ্ছি না যদি এই অত্যাচারগুলো বন্ধ করেন তখন অটোমেটিক সরকারের রেভিনিউ বাড়বে অর্থনীতিবিদরা বলছেন এনবিআর এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা না বাড়িয়ে করের বোঝা বাড়লে কমে যেতে পারে বিনিয়োগ যা আরও চাপে ফেলবে রাজস্ব আদায়কে ট্যাক্স রেভিনিউ এমনভাবে কালেক্ট করতে হবে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স দেয় মানে ভলান্টারি কমপ্লায়েন্স যেটা আমাদের এখানে সেই গুণটা নাই আজকে এটা করলাম কালকে আরেকটা করলাম দেখলাম যে রাজস্ব আসছে আচ্ছা ওটা ধরো এটা বাড়িয়ে দাও দ্যাট ইজ নট হাউ ইউ কালেক্ট তথ্য বলছে বাজেটে এনবিআর বহির্ভূত ও নন ট্যাক্স রেভিনিউ এনটিআর মিলিয়ে আরও 91,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার তারপরও তথ্য বলছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হতে পারে 2,35,000 কোটি টাকা এমএস আরিফিন সময় সংবাদ ঢাকা দর্শক রাজস্ব আদায়ের গতি ও ব্যবস্থাপনা নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য ও বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ জনাব আব্দুর রউফ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনিও নিশ্চয়ই দেখছিলেন আমাদের সহকর্মীর প্রতিবেদনে যে বিষয়টি উঠে আসছে যে আমাদের দেশের কর জিডিপির অনুপাত ক্রমাগতই কমছে রাজস্ব আহরণ বাড়ছে না এই বিষয়টি থেকে উত্তরণের উপায় কি আপনার অভিজ্ঞতার আলোক থেকে যদি বলতেন অনেক ধন্যবাদ খুব ব্রড বেসড কোশ্চেন করেছেন যে সমস্যার সমাধান
ধরেন এই গত 55-56 বছরে হয় নাই, সেটা আমি তো 1 মিনিটে বলে ফেলবো তার উত্তর, এটা আশা করা মনে হয় সঠিক না। হ্যাঁ, তবে আমি দীর্ঘ 31 বছর আমি বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনায় কাজ করছি, মূলত ভ্যাট ব্যবস্থাপনায়। তো আপনি বলেছেন যে কর জিডিপি ক্রমাগতভাবে কমছে, বাড়ছে না কেন এবং কিভাবে এটা বাড়ানো যায়। হ্যাঁ, বাড়ছে কথা ঠিক, কমছে কথা ঠিক। 2010-11 সালের দিকে, 10-11-12 সালের দিকের কথা, তখন আমাদের কর জিডিপি রেশিও ছিল প্রায় 10-এর কাছাকাছি, 10-10-10-10-এর উপরে উঠেছিল এক সময়। সেটা নামতে 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 এখন 6.6। এই যে দীর্ঘ সময়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি, আমরা কিন্তু সবসময় বলেছি যে বাড়বে বাড়বে, এই পদক্ষেপটা নিলে বাড়বে, এটা নিলে বাড়বে, এটা করলে বাড়বে, কিন্তু বাড়েনি। তাহলে আপনি কি বলতে পারেন? তাহলে বলা যায় এই যত কথা আমরা বলেছিলাম, এটা করতে হবে, এটা করতে হবে, এগুলো আসলে সঠিক পদক্ষেপ ছিল না। তো এটা আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যেগুলো সঠিক পদক্ষেপ। আমরা কি করেছি? ধরেন আপনি যদি এই ভ্যাট তো আসছে আজকে প্রায় 36 বছর, আমরা যদি গত 15-16 বছরের এনবিআর ইতিহাস দেখি, মেজরলি আমরা কি করেছি? মেজরলি আমরা ধরেন এই ভ্যাটের এবং ইনকাম ট্যাক্সের রেজিস্ট্রেশনটা এটা অনলাইন হয়েছে, এইটা একটা কাজ হয়েছে। রিটার্ন সাবমিশনটা অনলাইন হয়েছে, এইটা একটা কাজ হয়েছে। আর এই 3টে আইন পরিবর্তন হয়েছে। আপনি যদি গত 15-16 বছরের আপনি কাজ দেখেন, তো আমি বলবো যে দিজ আর দ্য মেজর অ্যাকশনস। হ্যাঁ, আরও অনেক কিছু করতে যে করা যায় না, যেমন ধরেন ইসিআর করতে যে ফেল করেছে, তারপরে ভ্যাট সফটওয়্যার করতে যে ফেল করেছে, আরও অনেক কিছু ফেল করেছে আর কি। হ্যাঁ, তো তাহলে আপনার কোশ্চেনের দুইটা পার্ট ছিল যে ক্রমাগতভাবে কমলো কেন। তো আমি বললাম ক্রমাগতভাবে কমার কারণ হলো পদক্ষেপগুলো ভুল ছিল, এই জন্য কমেছে। আচ্ছা, এখন কি করতে হবে? আমি তো আমার দীর্ঘ কর্মজীবনে আমি এটা নিয়ে খুব চিন্তা করছি। আমি আপনাকে একটা মামুলি কথা বলি, একেবারে মামুলি একটা কথা বলি বোঝার জন্য, দর্শকদের বোঝার জন্য। এক সময় মোটরিস্ট যারা, এরা হেলমেট পরতো না, অনেক আগের কথা বলতেছে, হেলমেট পরতো না। হেলমেট কিভাবে পরানো যায় খুব চিন্তা করা হলো। এক সময় বুদ্ধি করা হলো যে ওদের পেট্রোল দেওয়ার সময় হেলমেট চেক করতে হবে। আচ্ছা, এইটা করার পরে তখন হেলমেট পরা বেড়ে গেল। এখন কিন্তু হেলমেট ছাড়া কিন্তু আপনি কাউকে দেখবেন না। হ্যাঁ, আমি চিন্তা করি যে এই রেভিনিউ সিস্টেমে, ভ্যাট সিস্টেমে এরকম করে একটা ম্যাজিক ফর্মুলা, এটা কেমনে পাওয়া যায়। আমি বহুত চিন্তা করছি। তো আমি নিজে একটা ম্যাজিক ফর্মুলা বের করছি। এটা বলবো না, এটা আমার কোনো আবিষ্কারও না, এটা দুনিয়াতেই ছিল। তবে আমি সে বিষয়ে আমি কনফিডেন্ট। সেটা হলো শোনেন, আমি সময় না থাকলে আমি খুব সংক্ষেপে শেষ করব। সেটা হলো রেভিনিউ, ভ্যাট বলেন, ইনকাম ট্যাক্স বলেন, একেবারে এর বেসিক হচ্ছে বিক্রয়। যখন বিক্রয় হয় তখন ভ্যাট আসে, ওই বিক্রয়টা সারা বছর একসাথে করে ইনকাম ট্যাক্স আসে। এই জন্যে আমার কথা হলো, বা আমার ম্যাজিক ফর্মুলা হলো যে বিক্রয়ের সঠিক তথ্য সরকারকে পেতে হবে। বিক্রয়ের সঠিক তথ্য সরকারকে এক জায়গায় আনতে হবে। এখন নাই, এখন প্রপার যে বিক্রয়ের যে তথ্য, এটা সরকারের কাছে নাই। ইনভয়েস অটোমেশন করতে হবে। ইনভয়েস অটোমেশন করে বিক্রয়ের সঠিক তথ্য সরকারের কাছে নিয়ে আসতে হবে। আমরা আর যে কাজগুলো করি, এই যে আমি যেগুলো বললাম গত 15-16 বছরে করা হয়েছে, রেজিস্ট্রেশন বাড়ানো হয়েছে, কোনো লাভ হয় নাই। রিটার্ন সাবমিশন বাড়ানো হয়েছে, কোনো লাভ হয় নাই। আইন চেঞ্জ করা হয়েছে, কোনো লাভ হয় নাই। তাহলে কি করতে হবে? আমি আপনার প্রশ্নের দুইটা প্রশ্নের উত্তর দিলাম যে যেগুলো করা হয়েছে এগুলো সঠিক ছিল না। করতে হবে কি, সরকারের কাছে বিক্রির সঠিক তথ্য সরকারের কাছে নিয়ে আসতে হবে। আনতে হলে যা যা করা দরকার সেগুলো করতে হবে। কোনো কঠিন কাজ না, অল্প ইনভেস্টমেন্টে, অল্প ম্যান পাওয়ার বিনিয়োগ করে দেশীয় সম্পদ দিয়ে সঠিক পদক্ষেপগুলো কি হতে পারে তাও আপনার থেকে জানবো। তার আগে একটু সংস্কার প্রসঙ্গে আসতে চাই। সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল, সংস্কারের সফল কেন হয়নি? এটি কি ডিজাইনের ত্রুটি ছিল নাকি বাস্তবায়নের ত্রুটি ছিল? আমরা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি আগের যে কোশ্চেনটা আপনি করেছিলেন, এই কোশ্চেনটা ঠিক তার কাছাকাছি। সংস্কার বলতে সংস্কার বিষয়ে আমার নিজস্ব ধ্যান ধারণা আছে, সেটা আমি আপনাকে একটু বলবো। সেটা হলো সংস্কার, রেভিনিউ সংস্কার বললেই আমরা ওই দাতা গোষ্ঠী এবং সংস্থা আমাদের কিছু কথা বলে দেয়, এই কথাগুলো আমরা শুধু আড়াতে থাকি। ধরেন আমাদের দেশের একাডেমিশিয়ান বলেন, আমাদের দেশের সিভিল সোসাইটি লিডার বলেন, আমাদের দেশের রাজনীতিবিদ বলেন, আমাদের দেশের গবেষক বলেন, অর্থনীতিবিদ বলেন,
কেউ বলতে পারবে না, সবার প্রতি সম্মান রেখে আমি বলবো যে কেউ বলতে পারবে না যে এই কথাটা আমি কনফিডেন্ট হয়ে বলেছি, আমি গবেষণা করে বলেছি। সবাই ওই ওয়ার্ল্ড ব্যাংক IMF এর কথাগুলো বলতে থাকি আর কি। আচ্ছা, এখন আসেন আমরা সংস্কারের কি কি কথা বলেছি। আমি একটু আগেই তো বললাম যে সব পদক্ষেপগুলো ভুল ছিল। তো সঠিক পদক্ষেপগুলো কি কি হতে পারে সেটা সেগুলো কি কি আমরা করেছি দেখেন। আমরা সংস্কারের কথা বললে আমরা বলি যে কর অব্যাহতি কমাতে হবে, সংস্কারের কথা বললে আমরা বলি রেজিস্ট্রেশন সংখ্যা বাড়াতে হবে, রিটার্ন সাবমিশনের সংখ্যা বাড়াতে হবে। সংস্কারের কথা বললেই আমরা বলি যে ভ্যাটের একক হার চালু করতে হবে। সংস্কারের কথা বললে আমরা বলি যে টি আইন বিআইন এক করতে হবে। সংস্কারের কথা বললে আমরা বলি যে পলিসি এবং বাস্তবায়ন আলাদা করতে হবে। এই কথাগুলো আমরা মূলত বলি। সংস্কার নিয়ে এ যাবৎ যত রিপোর্ট হয়েছে, ধরেন এই যে অনেকগুলো কমিশনের রিপোর্ট হয়েছে, আপনি দেখবেন যে আমি যে কথাগুলো বললাম এইগুলোই বারবার রিপিট হয়েছে। তো এখন আপনি বললেন যে ডিজাইনের ত্রুটি ছিল নাকি বাস্তবায়নের ত্রুটি ছিল। আমি তো বলি যে কনসেপচুয়ালি দিস আর ফ্লড। এগুলো কনসেপচুয়ালি ত্রুটিযুক্ত ছিল, এগুলো করতে হবে না সেটা আমি বলি না, এগুলো করতে হবে। আরেকটি অন্যতম সমস্যা আছে, সেটি হচ্ছে দুর্নীতি রাজস্ব ব্যবস্থাপনায়। এই বিষয়টা থেকে সমাধানের বা উত্তরণের পথ কি হতে পারে? দুর্নীতিতে উত্তরণের পথকে আমি 1 মিনিটে বলতে পারবো, তাহলে বিশাল দুদক কি জন্য আছে, যতটা ছোট করে সম্ভব। আচ্ছা, তো দুর্নীতি শোনেন, দুর্নীতি থাকা উচিত না, দুর্নীতি আছে। দুর্নীতি এখন ব্যাপকভাবে প্রসার পেয়েছে। এক সময় দুর্নীতি মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সর্বত্র দুর্নীতি। এখন সবাই মোটামুটি বলতে গেলে একটা অংশ আর কি দুর্নীতি করে। রাজস্ব খাত এর বাইরে না, রাজস্ব খাত কোনো দ্বীপ না, এটা সমাজের, এই দেশের, এই রাষ্ট্রের সমস্ত কাঠামোর ভিতরে একটা অংশ। এইখানে শোনেন, দুর্নীতি যদি আমি দুইটা কথা বলবো এখানে। এক হলো দুর্নীতি কমাতে হলে টপ ডাউন অ্যাপ্রোচ হতে হবে। এটা আমার কথা, আমি আমার অপিনিয়ন বললাম, আমার তো মুক্ত অপিনিয়ন প্রকাশ করার অধিকার তো আমার আছে। হ্যাঁ, টপ ডাউন অ্যাপ্রোচ হতে হবে। টপ ডাউন অ্যাপ্রোচ ছাড়া মনে হয় এটা সম্ভব হবে না। আর একটা বিষয় হলো রাজস্ব ব্যবস্থাপনায় দুর্নীতি হয়, এখানে সহযোগিতাপূর্ণ দুর্নীতি হয়, পারস্পরিক বেনিফিটের দুর্নীতি হয়। এখানে দুই পক্ষ ইকুয়ালি বেনিফিটেড হয়। আমি আপনাকে আর একটা কথা বলি, রাজস্ব ব্যবস্থাপনায় দুর্নীতি নাই, একটা অংশ আছে যেখানে দুর্নীতি নাই। অফিসারদের একটা ভালো অংশ তারা এই সবের মধ্যে নাই। ব্যবসায়ীদের একটা ভালো অংশ তারা ফাঁকি দেয় না। দুইটা কথা, একটা হলো করদাতারা বলছে যে দুর্নীতি আছে, অফিসাররা দুর্নীতি করে, অফিসাররা বলে যে করদাতারা কর ফাঁকি দেয়। এই করদাতাদের পক্ষ থেকে তারা নিজেরাই দুর্নীতি দমন করতে পারে। কিভাবে? সেটা হলো তিনি যদি কমপ্লায়েন্ট হন, তিনি যদি আইন কানুন মেনে চলেন, তিনি যদি নলেজেবল হন, তার কাছে দুর্নীতি তার কাছে যেতে পারে না। এটা আমরা দেখেছি। দেয়ার আর মেনি কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ার্স ইন আওয়ার সোসাইটি যারা ফাঁকি দেয় না এবং যারা কোনো মিসসেলেনিয়াস খরচ করে না। আপনি কিছুক্ষণ আগে IMF এর কথা বলছিলেন, সেই IMF এর কথা ধরে প্রশ্নটি করতে চাই যে আমাদের দেশের কর ব্যবস্থায় এমন দাতা গোষ্ঠী বা সংস্থাগুলোর প্রভাবকে আপনি কিভাবে দেখেন? দাতা গোষ্ঠীর প্রভাব তো আছেই, সেটা আমরা সবাই জানি। এই যে বর্তমানে একটা লোন নিয়ে, IMF এর একটা লোন নিয়ে বর্তমানে অনেক কথাবার্তা চলতেছে, পত্রপত্রিকায় লেখা হয়, এটা আমরা সবাই জানি। তো প্রভাব যে নাই তা তো বলা যাবে না, প্রভাব অবশ্যই আছে। কিছুদিন আগেও তারা 2টা কিস্তি ছাড় না দিয়ে, এটা ছাড় দেয় নাই, তারা বলেছে যে অনেকগুলো সংস্কার করতে হবে। তার মধ্যে বলেছে যে NBR যে একটা বড় সংস্কার, তারা বলে, অনেকেই বলে যে নীতি এবং বাস্তবায়ন আলাদা করতে হবে। তো চাপ আছে। এখানেও আমার কিছু বক্তব্য আছে, চাপ আছে। আমি বলি কি যে এই যে চাপ আছে, এই চাপ সবসময় গ্রহণ করতে হবে এমন না, এগুলো মিটিগেট করা যায়। IMF এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে নেগোসিয়েশনের একটা পদ্ধতি আছে। আমি দীর্ঘদিন তাদের সাথে কথাবার্তা বলার আমার অভিজ্ঞতা আছে। তাদের সাথে কথাবার্তা এভাবে বলতে হয় যে হ্যাঁ, আপনারা যেটা বলেছেন এটা সঠিক, এটা করা দরকার, এটা আমরা করব, এটা করা খুবই প্রয়োজন, বিভিন্ন দেশে আছে, এটা করতে হবে, আমরা করতে চাই, আমরা করার চেষ্টা করতেছি, তবে আমাদের কিছু সমস্যা আছে, আমাদের এই সমস্যা আছে, আমরা এই আগামী মাসে করে ফেলবো, আগামী 2 মাস পরে করে ফেলবো। আমি একটা উদাহরণ দিই, না হলে এই কথাটা স্পষ্ট হচ্ছে না। সেটা হলো 2010-11-12 সালে IMF এর একটা লোন ছিল আমাদের, $1 বিলিয়ন ECF লোন। সেই লোনের আন্ডারে নতুন ভ্যাট আইন করা হয়েছিল। এরপরে 10 বছর আমরা লোন নিই নাই, আবার 23 সালে আমরা এই লোনটা নিয়েছি। ওই লোনের সময় 5টা কন্ডিশন ছিল ওই লোনের সাথে।
মোটামুটি 5টা কন্ডিশন ছিল। সরকার মাত্র, আমি যতদূর জানি, মাত্র একটা কন্ডিশন মিট করেছিল, এই নতুন ভ্যাট আইন করা, আর বাকিগুলো মিট করে নাই। এই করছি করতে করতে পুরো লোন নেওয়া হয়ে গেছে, কিন্তু কন্ডিশন মিট করা হয় নাই তখনও। তাহলে দেখেন, তাহলে চাপ আছে, চাপ থাকবে, ওই চাপ মিটিগেট করা যায়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজস্ব আদায়ের গতি ও ব্যবস্থাপনার নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন এতক্ষণ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য, বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ। 2% জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ, এমন ঘোষণা দিয়ে বাজেটের আগে আবার ঋণ পুনঃ তফসিলের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য এই নীতি সহায়তা কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বার্থে অতীতের দেয়া নীতি সহায়তার কার্যকারিতা ও মূল্যায়ন প্রয়োজন। সেলিয়া সুলতানা রিপোর্ট। 2025-এর সেপ্টেম্বর শেষে নির্বাচনের আগে খেলাপি ঋণ ছিল 6,44,515 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতি সহায়তায় ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমে হয় 5,57,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কাগজের সহায়তায় 3 মাসে খেলাপি ঋণ 35.73% থেকে কমে 30.60% নেমে আসে। এবার বাজেটে বন্ধ কারখানা চালুতে প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা সরকারের। ফলে সে প্রতিযোগিতায় নামতে বাজেটের আগে আবারও খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ পাচ্ছেন খেলাপিরা। আগামী জুন পর্যন্ত 2% জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ। গত 31 মার্চ পর্যন্ত যাদের ঋণ খেলাপি হয়ে পড়েছে তারাই শুধু এই সুযোগ পাবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। যেহেতু আমরা কলকারখানা চালু করতে হলে গ্রাহককে কিন্তু আবার কিছু ঋণ সুবিধা দিতে হবে, কালের পাড়ি বের করতে হলে আবার কিছু পাড়ি দিতে হয়, কিন্তু কাকে আমরা টাকা দিব? যিনি খেলাপি নয়। অতএব যারা খেলাপি অবস্থায় আছেন তাদেরকে পুনঃতফসিল করার সুবিধা আমরা আবার দিতে চাই। তবে কর্মসংস্থান সৃষ্টি ইতিবাচক উদ্দেশ্য হলেও পূর্বে দেয়া নীতি সহায়তার মূল্যায়ন জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। এটা সরকার দেওয়ার আগে সরকার কিন্তু কমিট করতে হবে যে আমি এটা দিচ্ছি, আপনাকে সহায়তা, নীতি সাপোর্টটা দিচ্ছি, সেটাতে আলটিমেটলি অর্থনীতিতে আপনি কতটুকু কন্ট্রিবিউট করবেন। এইটার কিন্তু একটা জিনিস যদি চাওয়া হয় তাহলে মনে এগুলো মোর ট্রান্সপারেন্ট ওয়েতে, ঢালাওভাবে অনেক কিছু চাওয়ার চেয়ে আমরা যদি এটাকে ফ্যাক্ট ফিগারের মাধ্যমে দেই যে আমাকে এই ফ্যাসিলিটি দিলে আমার ইকোনমিতে ইনডাইরেক্টলি এত কন্ট্রিবিউটেড হবে এবং আমি এই সুবিধাটা দিব, এবং এটা যদি ফলো আপ করা হয় তাহলে হয়তো এটা ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। বাংলাদেশ ব্যাংক জানায় আবেদন গ্রহণের 3 মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে ব্যাংকগুলোকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। প্রায় 1.5 দশকের পরিকল্পনা আর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, অবশেষে দৃশ্যমান দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। প্রস্তুত জেটি, ব্যাকআপ ইয়ার্ড, ওয়্যারহাউস সহ আধুনিক সব কার্গো সুবিধা। তবে সব প্রস্তুতির পরও প্রধান বাধা নাব্য সংকট। ড্রেজিং না থাকায় বড় জাহাজ ভিড়ছে না জেটিতে। কর্তৃপক্ষ বলছে নিজস্ব ড্রেজার কেনার মাধ্যমে দ্রুতই সংকট কাটিয়ে ওঠার পরিকল্পনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দেশের দক্ষিণাঞ্চলে নির্মিত পায়রা সমুদ্র বন্দর এখন পুরোপুরি দৃশ্যমান। পটুয়াখালীর রাবনাবাদ নদী তীরে গত 1 দশকে তিলে তিলে গড়ে উঠেছে বন্দরটি। 15,000 কোটি টাকা ব্যয়ের বন্দরটি নিয়ে নানা আলোচনা থাকলেও ইতোমধ্যে গড়ে ওঠা বিশাল এই অবকাঠামো থেকে সরে আসার সুযোগ নেই বলছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের উপর একক নির্ভরতা কমাতেও দক্ষিণাঞ্চলের এই বন্দরটি চালু করা জরুরি। শুধুমাত্র ড্রেজিংয়ের অ্যাপ্রুভালটা যদি সরকার সদয় হয়ে আমাদেরকে দেন, বাকিটুকু পায়রা বন্দরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাব। কর্তৃপক্ষ জানিয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত। আন্ধারমানিক নদীর উপর 1180 মিটার দীর্ঘ 4 লেন সেতু ও 6.35 কিলোমিটার 6 লেনের টার্মিনাল সংযোগ সড়কের কাজও শেষ পর্যায়ে। এখনই শুরু করা যাবে কার আমদানি। আর সেতু ও সংযোগ সড়ক চালু হলে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে কন্টেইনার ও বাল্ক হ্যান্ডেলিং সহ পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। ড্রেজিংটা যখন আমরা শুরু করতে পারবো তার 3-4 মাসের মধ্যে আমরা জাহাজ আনা শুরু করতে পারবো। তবে সব প্রস্তুতির পরও সবচেয়ে বড় বাধা নাব্য সংকট। 2022 সালে ক্যাপিটাল ড্রেজিং হলেও নিয়মিত মেইনটেন্যান্স ড্রেজিং না থাকায় নদীর গভীরতা কমে গেছে। বর্তমানে 6.5 মিটার গভীরতায় বড় জাহাজ সরাসরি জেটিতে ভেড়ানো সম্ভব নয়। কর্তৃপক্ষ জানিয়েছে নাব্য রক্ষায় 2টি নিজস্ব হপার ড্রেজার কেনা ও 2 বছরের মেইনটেন্যান্স ড্রেজিংয়ের জন্য প্রায় 4,500 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়।
বিকল্প কৌশলগত সুবিধা নিশ্চিত এবং বর্ধিত বৈদেশিক বাণিজ্যের চাপ সামাল দিতে পায়রা বন্দরের উন্নয়ন এখন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেখদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সেই জন্য আমরা ওয়েল ইকুইপড করব। আপনাদের এই প্রস্তাবগুলো আমি একটু পরে বলবো। অপারেশনাল কার্যক্রম পরিচালনায় সেটা আমি বলেছি আন্তর্জাতিক মানদণ্ড মানবাধিকার। বর্তমান যুগে অপরাধের বড় একটি অংশ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়েছে। সাইবার অপরাধ, গুজব এবং অপপ্রচার রোধে আপনাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। এখানেই আমি কথা বলব। ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল ফরেন্সিকের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে হবে। এই লক্ষ্যে উন্নত বিশেষায়িত প্রশিক্ষণের জন্য যারা প্রস্তাব করেছেন সিলেট ও বরিশাল বিভাগে 2টি পুলিশ ট্রেনিং সেন্টার এবং চট্টগ্রামে বিশেষায়িত প্রশিক্ষণ সেন্টার প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করা, সে বিষয়ে আমি একটু পরে কথা বলবো। ব্যক্তিগত সততা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার কোনো বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সাথে কোনো আপোষ করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যেন বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চেইন অফ কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরের দিনেই মেসেজ দিয়েছি, তাদের বিরুদ্ধে মেজার্স নেওয়া হবে। চেইন অফ কমান্ড আপনারা বজায় রাখবেন, ডিসিপ্লিন বজায় রাখবেন। যে কোনো দুর্নীতির অভিযোগ আমরা তো অ্যাজ পার রুল ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন এ সময়ের বাণিজ্য। ঝালকাঠিতে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে পানির নিচে ৬,০০০ হেক্টর জমির পাকা ধান। একে তো পানিতে নষ্ট হয়ে গেছে অধিকাংশ ফসল, অন্যদিকে তৈরি হয়েছে শ্রমিক সংকট। ধান ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। পলাশপুরের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে বিস্তারিত। মাঠে মাঠে সোনালী ফসলের দোল, বাম্পার ফলনের সম্ভাবনায় চাষির মুখে হাসি। কিন্তু টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে বদলে যায় পরিস্থিতি। হাসি এখন কান্নায় পরিণত। কৃষকরা জানান, এবছর বোরো আবাদে বেড়েছে উৎপাদন খরচ। ধার দেনা করে প্রতিকূলতার মধ্যেও আবাদ করা কষ্টের ফসল এখন পানির নিচে। মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ঘরে ঘরে শুরু হয়েছে হাহাকার। 1000 টাকা করে এটা বদলালো, ইহা পাইতেছি না। অনেক জায়গার ধান মাটিতে মিশে গেছে, দাগিয়ে উঠে পেরে নিয়ে পুষতেই গেছে। হ্যাঁ, সব নষ্ট হয়ে গেছে বন্যার কারণে। ধান সব পানির তলে ডুবি গেছে। ধান অর্ধা ভাগে লস, যা হয়েছে বন্যা সব শেষ হয়ে গেছে। বদলা পাই না, লেবার পাই না, হ্যাঁ, খুব লসের উপর লস। কৃষি বিভাগ বলছে এখনো কাটা হয়নি অর্ধেক ধান, তাই এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। মাঠ পর্যায়ে যে সকল প্রায় আমাদের 15% ধান পাকা অবস্থায় আছে, যেটা আমরা কৃষকদেরকে দ্রুত কর্তনের পরামর্শ দিয়েছিলাম। আমাদের ঝালকাঠি জেলায় 9টা কম্বাইন্ড হারভেস্টার বর্তমানে চালু আছে, যার মাধ্যমে দ্রুত কর্তন করা সম্ভব হবে। চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় বোরো আবাদ হয়েছে 13,825 হেক্টর জমিতে। সময় সংবাদ, ঝালকাঠি। প্রধানমন্ত্রীর নয়া উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বরিশাল বিভাগের বেশ কিছু মৃতপ্রায় খাল। খননের কারণে পানির প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে। ইতিবাচক প্রভাব পড়ছে কৃষি সেচে। সেই সাথে চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার আশা ভুক্তভোগীদের। তবে নিশ্চিহ্ন হতে যাওয়া খাল উদ্ধারেরও দাবি বরিশালবাসীর। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। নদী খালের নামে পরিচিত বরিশাল মায়ের মমতায় জনপদকে আঁকড়ে রেখেছে প্রায় 3,500 খাল। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে যার দৈর্ঘ্য 3,349 কিলোমিটার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়া উদ্যোগে এরই মধ্যে 6 জেলায় খনন শুরু হয়েছে 61.5 কিলোমিটার।
বরিশাল সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের স্বনির্ভর খাল এটি 4 দশক পর সংস্কারের ছোঁয়ায় 6 কিলোমিটারের খালের 4 কিলোমিটার খননই বদলে গেছে দৃশ্যপট। আটকা থাকতো, পানি নামতে পারতো না, আমন ধান হইতো না, আমন ধান নষ্ট হয়ে যেত। একই চিত্র জেলার গৌরনদীর কুতুবপুরে। এই খালটি আবারও পুনঃখননের কাজ শুরু হয়েছে। পানি বর্ষা পড়লে জোয়ার উঠতে ঠেললে কোলার দিয়ে নামতে না, শেওলাপুরিয়ে থাকতে মানুষে বিষ করতে পারতে না। বন্যার সিজন আসলেই পানি ঘরবাড়িতে তলাই যেত, এখন আর ওইটা আর আশা করা যায় না যে ঘরবাড়ি তলাইবে। জলাবদ্ধতা, নিষ্কাশন এবং সেচ, এই তিনটি বিষয়কে আমরা গুরুত্ব দিয়েছি এবং সেচের বিষয়টা এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। এদিকে পিরোজপুরের শিকদার মল্লিক ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে একাধিক মৃতপ্রায় খালগুলো। জমি, খাত, বই সব কিছুর জন্য সুবিধা পাইতেছি। এখন কাটার পরে খুব ভালোই হচ্ছে। বরগুনাতেও থেমে নেই বিশাল কর্মযজ্ঞ। পানি উন্নয়ন বোর্ড জেলায় 609টি খাল শনাক্ত করেছে। চলতি বছরই 29 কিলোমিটারের 9টি খালের খনন কাজ শুরু হয়েছে। সরকারের খাল খনন ও সংস্কারের উদ্যোগে চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাবে আশা ভুক্তভোগীদের। তবে নিশ্চিহ্ন হতে যাওয়া খাল উদ্ধারেরও দাবি বরিশালবাসীর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতির সমাবেশে কথা বলছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে নিশ্চয়ই সেটি বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রে থেকে স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, যেমন প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ও মার্কেটিং সাপোর্ট প্রদান। ফলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। সবশেষে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজনের জন্য পুলিশ নারী কল্যাণ সমিতির সকল সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং তাদের সকল কর্মকাণ্ডে উত্তরোত্তর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আমাদের মাঝে আজকে পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী অধ্যাপিকা নাসিমা ফেরদৌসী উপস্থিত নেই। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে। রাজারবাগ পুলিশ লাইন্সে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। অন্তত এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। উপস্থিত অফিসার বৃন্দ, গতকালকে সারা দেশের পুলিশ কর্মকর্তা এবং সদস্যকে আমি বৈঠকে অনেকগুলো কথা বলেছিলাম। সবগুলো কথা প্রথমেই বলেছি, পুনরুল্লেখ করতে চাই না আমি আবার। তারপরেও এখানে যেই বিষয়টি আলাপ হয়েছে, আবারও এরকম একটা বিষয় নিয়ে আসতে চাই সামনে। সেটা হচ্ছে প্রতিনিয়ত যে প্রযুক্তিগত যে উন্নয়ন, এটা আমাদের এখানে যে অপরাধগুলো হচ্ছে এই টেকনোলজির কারণে এটা ধারণ পাল্টেছে। ফলে স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের কার্যক্রমের যে পরিধি সেটার আরো অনেক ব্যাপক এবং বিস্তৃত হয়েছে। স্বাভাবিকভাবেই বর্তমানের পুলিশের কার্যক্রম এখন আরো অনেক কয়েক দশক আগে যেমন ছিল তেমন না। বলা যায় শুধু যে মাত্র শহর বা জেলার ভিতরেও সীমাবদ্ধ তাও না। বর্তমানে যেটাকে বলে ট্রান্সন্যাশনাল অর্গানাইজ ক্রাইম, বৈশ্বিক বাস্তবতা যেটা, এবং এই কারণেই বিশেষ করে আমাদের প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে আরো বহুমুখী দক্ষ হওয়া প্রয়োজন। এটা বোধহয় এখন স্বাভাবিকভাবে আপনারা কাজ করতে গিয়ে এই সমস্যাটা ফেস করছেন এবং এটা সময়ের একটা দাবি। এরকম বাস্তবতাতেই
পুলিশ প্রশাসনের নির্দিষ্ট কিছু পদ নয়, বরং আমি মনে করি প্রত্যেকটা পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি পদ যার যেখানে যেই পোস্টিং আছেন আপনি। সুতরাং প্রশাসনের সকল পদেই কাজ করার পেশাদারি মানসিকতা থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দ মতন জায়গায় পোস্টিংয়ের জন্যই যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা আমি মনে করি যে পেশাদারিত্বের সঙ্গে যে আপোষ, সেই আপোষটা হয়ে যায়। এটাতে হয়তো আপনি আপনার ইচ্ছা মতন বা প্রয়োজন মতন বা চাহিদা মতন পোস্টিং পেলে হয়তো সাময়িকভাবে আপনি এটা তুষ্ট হবেন, হ্যাপি হবেন আপনি, তবে এটা আপনার যে পেশাদারিত্ব আছে, আপনার যে প্রফেশনালিজম আছে, সেটার সাথে কম্প্রোমাইজ করা হয়। সেজন্য আপনাদের কাছে আমার বিশেষ আহ্বান থাকবে যে পুলিশ প্রশাসনে আপনাদের উপর যার যেখানে দায়িত্বভার অর্পিত হয়েছে সেই কাজটি গুরুত্ব সহকারে দয়া করে পালন করবেন, এবং তাহলেই আমি মনে করি ধীরে ধীরে আমরা অবশ্যই একটা দক্ষ, গতিশীল এবং পেশাদার পুলিশ প্রশাসন ধীরে ধীরে গড়ে তুলতে পারব। এক্ষেত্রে একটা কথা আমি উল্লেখ করতে চাই, একটা সরকার যেমন চিরস্থায়ী নয়, আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, চিরস্থায়ী নই আমরা, এটা অতীতেও বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে, পৃথিবীর সব দেশে এটা প্রমাণিত। ঠিক একইভাবে কিন্তু জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনও কোনো পদ কিন্তু কারো জন্যই চিরস্থায়ী নয়। জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। রজত জয়ন্তী উদযাপন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। রোববার কর্পোরেট প্রধান কার্যালয় সহ ব্যাংকের সকল শাখা ও উপশাখায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া একই দিনে ব্যাংকের নতুন 12টি এসএমই বিনিয়োগ প্রোডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। এই ছিল এই সময়ের বাণিজ্যের পর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ যশোয়া। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।